আমরা মহেশতলায় দারুণ ফলাফল করব, মহেশতলা আমরা জিতবো। এই জন্য তৃণমূলকে হারাতে গেলে ওই ভোট সিপিএম কেই দিতে হবে। বিজেপি প্রথম থেকে বিষয়টাকে ধর্মের অ্যাঙ্গেলে দেখাতে চেয়েছে, আর মমতা ব্যানার্জি গোটা রাজনীতিটা কেন্দ্র বনাম রাজ্য করতে চেয়েছে। ভাতা ফ্যাক্টরটা কথা নয়, কথা হচ্ছে চাকরি দিতে পারলো না সেটা ফ্যাক্টর কি। আর আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার একটা প্রকল্প, তাও ১,৫০০ টাকায় কারুর হাত খরচা হয় না। বিজেপি যদি মনে করতো তৃণমূলকে আমি টাইট দেবো, তার জন্য নির্বাচন অব্দি বিজেপিকে অপেক্ষা করতেই হতো না। হুমায়ুন কবির তো তৃণমূল বিজেপি দুজনের এজেন্ট, কিন্তু বিজেপির একার এজেন্ট নয়, তো তৃণমূল বিজেপির দুজনের এজেন্ট। অভয়ার মা বাবাই সেই প্রশ্ন করেছে, সিবিআই উত্তর দিতে পারেন। আমরা আজও বিশ্বাস করি অভয়া বিচার পাই। সিপিআইএম ও রাজনীতি করতে নামে, সিপিআইএম এর হাতে অত লোক থাকলে যদি বিজেপির যে পিআর টিম তারা বুঝিয়েছে, তারাও একটা আবেগে পড়ে বলেছে এমন কিছু ঘটে যায় যা আর ৫টা অন্য ফিল্ডে কেউ প্রেডিক্ট করতে পারে না। ওয়াকফ বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা কার্যত বিজেপির শরীর। নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত। আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজকে যে ছেলের সঙ্গে রয়েছি, নির্বাচন তার কাছে নতুন নয়, মহেশতলায় সায়ন ব্যানার্জি। সায়ন, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। কিরকম পরিস্থিতি, সিচুয়েশন কিরকম দেখছো? খুবই ভালো, ইতিবাচক পরিস্থিতি আমরা দেখছি। প্রথমেই সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা। খুবই ইতিবাচক একটা পরিস্থিতি। দেখুন, ভোট তো মানুষ দেন, জনসাধারণ দেন। বিভিন্ন ঘাত প্রতিঘাত অভিজ্ঞতার মধ্যে থেকে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে। এখন সেই সিদ্ধান্তকে ডাইলিউট করবার জন্য বা ইনফ্লুয়েন্স করবার জন্য রাজনৈতিক দল হিসেবে তৃণমূল এবং বিজেপি বরাবর ধর্মের দোহাই দেয়। আর আমরা বলি যে ধর্ম থাকবে মন্দিরে, ধর্ম থাকবে মসজিদে, রাজনীতির সাথে ধর্মকে গোলালে মুশকিল হবে। এবং সর্বোপরি তৃণমূল এবং বিজেপির এই যে একটা ভেতর একটা বোঝাপড়া আছে, যেটা আমরা ২০২১-এ বলেছিলাম, কিন্তু সেই সময়তে অনেকে হয়তো ভরসা রাখতে পারেনি সেই কথাতে। ২০২৬-এ কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বলছেন যে তৃণমূলকে তো বিদায় দিতেই হবে, তৃণমূলকে বিদায় দিতেই হবে, কোনো দ্বিতীয় কথা নেই। বিজেপি যে এ কাজ করবে না ইচ্ছাকৃত ভাবে, সেটাও মানুষ বুঝে গেছে। ফলে বামপন্থীদের প্রতি একটা ঝোঁক দেখাচ্ছেন এবং সবার মুখে মুখে একটাই কথা যে শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে, শিক্ষা ব্যবস্থাটাকে আবার ঠিক করতে হবে। ফলে বামপন্থীদের ওপরে ভরসা দেখাচ্ছেন, আগ্রহ দেখাচ্ছেন। দেখো, মহেশতলা একসময় বামেদের দিকে ছিল, টিএমসির দিকে আছে। তো তোমার কি মনে হয় এখানে লাল ঝান্ডা পেনিট্রেট করতে পারবে? মানে মানুষের সঙ্গে কথা বলে তুমি কি পালস বুঝতে পারছো? ১০ দিন ১২ দিন হলো তুমি নিবিড় যোগাযোগ করছো, কাজ করছো, জনসংযোগ করছো। দেখুন, দুটো কথা। রাজনীতিতে এমন কিছু ঘটে যায়, রাজনীতিতে এমন কিছু ঘটে যা আর ৫টা অন্য ফিল্ডে কেউ প্রেডিক্ট করতে পারে না। মানে ইন্দিরা গান্ধী একটা সময়তে গিয়ে গোটা ভারতবর্ষের চোখের নয়নের মণি হয়ে যাবে, আবার ইন্দিরা গান্ধীকে এক সময় মোরারজি দেসাই, চৌধুরী চরণ সিংরা হারিয়ে দেবেন, আবার পরে ফের ইন্দিরা গান্ধী কামব্যাক করে চলে আসবেন। এটা তো আমরা কেউ কুসমিনকালেও কল্পনা করিনি। বামফ্রন্ট সরকার প্রথমবার যখন তৈরি হয়, দুটো যুক্ত ফ্রন্ট সরকার, একটা ১১ মাসের জন্য, একটা ১৩ মাসের জন্য। তারপর যখন ৭৭ সালে সরকার তৈরি হলো, সেটা ৩৪ বছর থাকবে, সেটাও তো কেউ কোনোদিন কল্পনা করেনি। তৃণমূল ২০০৪ সালের নির্বাচনে একটা আসন পেয়েছিল গোটা পশ্চিমবাংলায় লোকসভা ভোটে। পরের ভোটে ১৬ এবং ২০১১-তে পশ্চিমবাংলায় পালা পরিবর্তন ঘটে গেল, পট পরিবর্তন ঘটে গেল। ফলে রাজনীতিতে এত এই সব কিছু এত অঙ্ক মেনে হয় না, মানুষ তার অভিজ্ঞতার নিরিখে ভোট দেয়। আমরা মহেশতলায় দারুণ ফলাফল করব, মহেশতলা আমরা জিতবো, মানুষের সমর্থন নিয়ে জিতবো। আচ্ছা, তার আরো একটা বড় কারণ, যারা বিজেপিকে ভোট দেন তারা বুঝে গেছেন যে মহেশতলায় এসে বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই। মহেশতলায় বিজেপিকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট। আচ্ছা, মহেশতলার বুকে বিজেপিকে ভোট দিলে তো শুভেন্দু অধিকারী জিতবেন না। মহেশতলার বুকে বিজেপিকে ভোট দিলে বা পছন্দের কোনো বিজেপির মুখ, যে বিজেপির সমর্থক, যে তৃণমূলকে হারাতে চায়, সে বুঝতে পারছে যে এবার মহেশতলায় যদি আমি বিজেপিকে ভোট দিই, ও ভোট বাজে, ও ভোট কোনো কাউন্টই হবে না হিসেব মতো, ও ভোটের কোনো মানে নেই। তাই জন্য তৃণমূলকে হারাতে গেলে ওই ভোট সিপিএম কেই দিতে হবে। সেম ভাইসা ভার্সা, মাইনরিটি সেকশনের মধ্যেও তাদের মধ্যে ভয়ঙ্কর অ্যাজিটেশন ওয়াকফ বিল নিয়ে, এসআইআর নিয়ে, এবং সর্বোপরি ওয়াকফ বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা কার্যত বিজেপির শরিক হিসেবে কাজ করেছেন। কলকাতার বুকে আন্দোলন করতে গেছেন সংখ্যালঘু ভাই বোনেরা, তাদেরকে বলেছেন দিল্লিতে যান। ব্যাপক রিয়াকশন হচ্ছে, আমরা পাশে পাচ্ছি মানুষকে। লোকাল ইস্যু, জল দাঁড়ানোর ইস্যু, ভয়ঙ্কর পরিমাণ নিকাশির বাজে অবস্থা এখানে, গণপরিবহন নেই, সরকারি বাস থেকে শুরু করে কিচ্ছু নেই, শুধুমাত্র ট্রেন লাইনটা আছে।
ফলে এইগুলো ছোট্ট 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 ইস্যু, সেই ইস্যুগুলোকে আমরা সামনে রাখছি, মহেশতল আমরা জিতবো। দেখো তুমি তমলুকের আগে দাঁড়িয়েছো, মহেশতলাও কার্যত একটা প্রান্তিক এরিয়া, তো এসআইআর এখানে কতটা এফেক্ট করতে পারে বলে তোমার মনে হচ্ছে বা ফ্যাক্টর হতে পারে? দেখুন, দুটো কথা। এক নম্বর কথা, এসআইআর এ কিন্তু একটা বড় অংশের মানুষ বিরক্ত হয়েছে। তার কারণ দেখুন, আপনি আননেসেসারি একদল মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন, তাকে কি আন্ডার এডজুডিকেশন করে দিচ্ছেন, কাগজ দেখাও ইত্যাদি 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 করছেন, তার নাম উঠছে। এই যে আপনি দেখেছেন নিশ্চয়ই 92 লোকের নাম বাদ গেছে, তার মধ্যে 60% হিন্দু, এবং 92 লাখ 60% হিন্দু। ফলে এখানেও আমি আপনাকে বলছি, মানুষ খুব একটা পজিটিভ ভাবে নেয়নি গোটা বিষয়টাকে। বিজেপি প্রথম থেকে বিষয়টাকে ধর্মের অ্যাঙ্গেলে দেখাতে চেয়েছে, আর মমতা ব্যানার্জি গোটা রাজনীতিটা কেন্দ্র বনাম রাজ্য করতে চেয়েছে। কিন্তু মানুষের পাশে দাঁড়ানো, মানুষ তো বিপদে পড়েছিলেন, তার পাশে দাঁড়ানোর কাজ আমরা করেছি। ফলে মহেশতলার বুকেও কিন্তু এই ভরসা আমরা দিতে পেরেছি মানুষকে, কনফিডেন্স আমরা দিতে পেরেছি, আমরা জিতবো। আচ্ছা, দেখো শহর কেন্দ্রিক কোনো বিধানসভা হলে একটা একরকম ভাবে লড়াই হতো, যেহেতু এটা শহর থেকে অনেকখানি দূরে, ফলে ভাতা এখানে তো একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়াবে, যেখানে ভাতা এবং ধর্মের যে লড়াই যেটা চলছে আর কি। তো তোমার কি এখানে মনে হয় যে লক্ষ্মীর ভান্ডার বা এই ধরনের যুবসাথী একটা তোমার কাছে একটা পরিপন্থী ব্যাপার হতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে, মহেশতলাটা খুব কসমোপলিটন এলাকা, মহেশতলাকে খুব প্রান্তিক বলাটা ভুল হবে। মহেশতলা একদম কলকাতা সংলগ্ন, রেদার কলকাতার আভ্যন্তরীণ অংশ, জেলার দিক থেকে দক্ষিণ 24 পরগনা। এটা গেল এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে, আপনি যে ভাতার কথা বলছেন, আমরা বলেছি ভাতা দিয়ে শুধুমাত্র পেট চলবে না, ভাতার সাথে সাথে চাকরি দিতে হবে, একজন করে পরিবার পিছু চাকরির ব্যবস্থা করতে হবে। বিদ্যুতের দাম বেড়েছে, 100 ইউনিট ফ্রি দেব, 200 ইউনিট অব্দি হাফ 50% দামে আমরা দেব। ফলে মানুষ বুঝতে পারছেন, ভাতা ফ্যাক্টরটা কথা নয়, কথা হচ্ছে চাকরি দিতে পারলো না সেটা ফ্যাক্টর কিনা। আচ্ছা, কথা হচ্ছে 8000 স্কুল বন্ধ হয়ে গেল সেইটা ফ্যাক্টর হচ্ছে কিনা। আপনি বারবার লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোটে জেতা যায় না, এক অস্ত্র দিয়ে বারবার ভোটে মানে যুদ্ধে লড়া যায় না, হোতা হয়ে যায় একটা সময় পরে। 2021 লক্ষ্মীর ভান্ডার ফেয়ার এনাফ, 2026 সালে লক্ষ্মীর ভান্ডার, আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার একটা প্রকল্প, তাও 1500 টাকায় কারুর হাত খরচা হয় না, বরং আমরা যদি ক্ষমতা পাই হাতে, আমরা যদি জিতি, আমরা যদি ব্যবস্থা হাতে পাই, আমরা সে টাকার পরিমাণ বাড়াবো, বাড়িয়ে আমরা পরিবারের একজনকে চাকরি দেব, কারণ চাকরির বিকল্প ভাতা হতে পারে না। ভাতা একটা সাময়িক সাহায্য। ফলে চাকরি আর ভাতা যদি একসাথে পেতে হয়, আমরা ছাড়া এই কথা কেউ বলতে পারবে না। এই যে বিজেপি যে পুরো টিম নামিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী চলে এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী চলে এসেছেন, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেওয়া হয়েছে, এটাতে কি খানিকটা অ্যাডভান্টেজ হবে? মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছ কোথাও? দেখুন, দুটো কথা। এক নম্বর কথা হচ্ছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন লোকসভার ভোট করিয়েছিল, ডায়মন্ড হারবারে ভোট বলতে কিছু হয়নি। তা তখনও তো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী সব ছিল, তারপরেও ডায়মন্ড হারবারে ভোট হয়েছে? কোথাও হয়নি তো। ফলে বিষয়টা হচ্ছে সেটা না, বিষয়টা হচ্ছে মানুষ যখন তার অধিকার বুঝে নিতে চায়, মানুষই রাস্তায় নেমে তার অধিকার বুঝে। এটা গেল এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে, বিজেপি যদি মনে করতো তৃণমূলকে আমি টাইট দেব, তার জন্য নির্বাচন অব্দি বিজেপিকে অপেক্ষা করতেই হতো না। কারণ এত দুর্নীতি হয়েছে, চাকরি চুরির দুর্নীতি, সারদায় জামিন পেয়ে গেল সুদীপ্ত সেন, চাকরি চুরি, গরু পাচার, কয়লা পাচার, ফলে এত দুর্নীতির কাগজ ইডি সিবিআই এর হাতে ছিল। কেন্দ্রের সরকার যদি চাইতো, ফেয়ার ভাবে, যুক্তিযুক্ত ভাবে ওই ডকুমেন্টেশন বা তদন্তের মধ্যে দিয়ে তৃণমূলকে টাইট দিয়ে দেওয়া যেত, কিন্তু সেটা আসলে বিজেপি চায় না। বিজেপির ধান্দা পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতায় থাকবে, বিজেপি বিরোধী থাকবে, সিপিআইএমটাকে শূন্য করে রাখবো, এই হচ্ছে বিজেপির চাহিদা। বিজেপির চাহিদা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসা নয়, বিজেপির চাহিদা পশ্চিমবাংলায় সিপিআইএম কে শূন্য করে রাখা, তাতে তৃণমূলেরও লাভ, তাতে বিজেপিরও লাভ। এটা এবার চলবে না। দুটো লাস্ট কোয়েশ্চেন তোমাকে। একটা হচ্ছে যে হুমায়ুন কবির এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটা বিস্ফোরক নাম হয়ে উঠেছে। একটা ভিডিও তুমিও জানো ফাঁস হয়েছে, যেটাতে দেখা যাচ্ছে বিজেপির কাছ থেকে তিনি টাকা পয়সা চাইছেন, বিপুল টাকা পয়সা। তো এটা কি কোনোভাবে তোমার মনে হচ্ছে যে হুমায়ুন কবিরকে দিয়ে বিজেপি পেনিট্রেট করিয়েছে, নাকি এটা তৃণমূলের সাজানো কোনো ব্যাপার? মানে ব্যাপারটা তোমার কি মনে হয়, তোমার প্রতিক্রিয়া? 2024 সালে যখন লোকসভার ভোট হয়, মুর্শিদাবাদের মধ্যে দুটি সিটে আমরা দারুণ জায়গায় ছিলাম এবং আমরা জিততাম। একটা হচ্ছে কংগ্রেসের অধীর চৌধুরী মহাশয় জিততেন বরং, মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিম জিততেন। সেই সময়তে মমতা ব্যানার্জির কথায়, হুমায়ুন কবিরের নিজের বক্তব্য,
যে আমি ইচ্ছা করে ধর্মীয় উস্কানি দিয়েছিলাম, এবং আপনি যদি খেয়াল করেন সেই ধর্মীয় উস্কানিতে তৃণমূলও লাভবান হয়েছে, বিজেপিও ভোট পেয়েছে, মাঝখান থেকে আমরা হেরেছি। ফলে হুমায়ুন কবির তো তৃণমূল বিজেপি দুজনের এজেন্ট। আচ্ছা, কিন্তু বিজেপির একার এজেন্ট নয়, তো তৃণমূল বিজেপির দুজনের এজেন্ট। 2019 সালে হুমায়ুন কবির বিজেপির প্রার্থী লোকসভা, 2021 সালে হুমায়ুন কবির তৃণমূলের এমএলএ, তো দুজনের এজেন্ট। কিন্তু এতে তো বাংলার মানুষের কোনো লাভের লাভ হয় না। এতে তো বাংলার মানুষের শিক্ষা, কর্মসংস্থান, চাকরি, নারী নিরাপত্তা, সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার আইন শৃঙ্খলা, শান্তি, সম্প্রীতি, এগুলোর তো কিছু এগোয় না। হুমায়ুন কবির পশ্চিমবাংলার বুকে হচ্ছে, আপনি কি বললেন, কি বোমা ফাটিয়েছে না কি, এটা বিস্ফোরক ভিডিও। বিস্ফোরক ভিডিও। মানে হুমায়ুন কবির যদি বিস্ফোরক হয়ে গিয়ে থাকে, আমি আপনাকে বলতে পারি আসলে হুমায়ুন কবিররা পশ্চিমবাংলার বুকে হচ্ছে টিপবাজি। ওই যে কালী পুজোর সময় যে টিপবাজি ফাটানো হয় বন্দুকে দিয়ে, টিপবাজি, ওরা হচ্ছে টিপবাজি। মুশকিল হচ্ছে এই ধর্মের রাজনীতিতে হুমায়ুন কবিররা ফুলে ফেপে ঢোল হয়েছে, এ দিয়ে মানুষের কোনো লাভ হয় না। শেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই যে তোমরা আরজি কর আন্দোলন নিয়ে যে মানে তোমরা তো বেসিক্যালি এটাকে শুরু করেছিল এবং ওই যে সারা বিশ্বে কার্যত ছড়িয়ে পড়েছিল, দেখা গেল অভয়ের মা ভোটে দাঁড়িয়ে পড়লেন পানিহাটিতে কলকাতার বিরুদ্ধে। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? এবং মানে উনি নিজে কথাও বলেছিলেন শুরুতে যে সিপিএম বেসিক্যালি স্বার্থ সিদ্ধির জন্য সে সময় তার মেয়েকে নিয়ে রাজনীতি করেছে। বেশ, আমি আপনাকে একটাই কথা বলতে পারি, আমরা যে কথা বলেছি আমি আপনাকে সে কথাই বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে অভয়ার ঘটনা যখন ঘটে আমরা সবাই তখন আলিমুদ্দিনে ছিলাম, মানে ঘটনা যখন বাইরে আসে, একদম বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছিলেন সেই সময়, শেষ যাত্রা। শেষ যাত্রা গিয়ে আরজি করে এই গোটা মুভমেন্টটা সেই সময়তে হয়। পরবর্তীকালে যারা কোনোদিন রাজনীতির সাথে যুক্ত ছিল না তারা রাত দখল করতে নেমেছিলেন, আমার চোখে দেখা। যারা কোনোদিন রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, তার কারণ কি? বিচারের জন্য। তার কারণ কি? যে কলকাতার বুকে সরকারি হাসপাতালে একজন মহিলা ডাক্তারকে করে ধর্ষণ করে দেওয়া হলো, তার একজন সাধারণ মহিলার নিরাপত্তা কোথায়? ফলে আমরা যখন লড়াই করতে নেমেছিলাম বা আমরা যখন এই লড়াই লড়েছি, আমরা কেউ কোনোদিন কোশ্মিনকালের জন্য ভাবেনি যে যে খুন হয়েছে তার রাজনীতির পরিচয় কি। রাজনীতি করবার জন্য অনেক ইস্যু আছে, তার রাজনীতির ইতিহাস তো আমরা খুঁজতে যাইনি কখনো। এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে সিবিআই এর যে জাজমেন্ট, আপনি সেই জাজমেন্টটা পড়ুন ভালো করে। সেই জাজমেন্টে লেখা আছে ওই আহুজা, সীমা আহুজা সম্ভবত আয়োর নাম, সেই আয়ো কোনো ইনভেস্টিগেশনই করেনি। কলকাতা পুলিশ যা তদন্ত করেছিল সেগুলোকেই আতশ কাজের তলায় রেখে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে। এটা গেল দ্বিতীয় কথা। তৃতীয় কথা, সিবিআই কে কিছু পার্টিনেন্ট কোয়েশ্চেন করা হয়েছিল, অভয়ার মা বাবাই সেই প্রশ্ন করেছিলেন, সিবিআই উত্তর দিতে পারেননি। রইল পড়ে চতুর্থ কথা, আমরা আজও বিশ্বাস করি অভয়া বিচার পাই। পঞ্চম কথা, আপনি আমাকে যেটা বললেন যে অভয়ার মা এবং বাবা তিনি বিজেপিতে যোগদান করেছেন। স্বাধীন ভারতবর্ষে যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যোগদান করে যে কেউ প্রার্থী হতে পারে, তা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমি খালি একটা কথাই ওনাদেরকে বলতে চাই যে দেখুন, আমরা যারা রাজনীতির সাথে যুক্ত আমরা জানি ভোট আসে ভোট যায়, রাজনীতি একদিনে শেষ হয়ে যায় না, রাজনীতি একটা চলমান বহমান প্রক্রিয়া। এই যে একটা কথা বলে দিলেন যে যারা নেমেছিলেন রাজনীতি করতে সিপিআইএম ও রাজনীতি করতে নামেনি। সিপিআইএম এর হাতে অত লোক থাকলে, যদি মানে গোটা পশ্চিমবাংলায় কয়েক কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন না, সবাই সিপিএম এমনটা তো নয়। আমরা আন্দোলনের পুরোভাগে ছিলাম, এটা বাস্তব। কিন্তু সব যদি সিপিএম এর মানে ক্যাডার বেস হয়ে যেত তাহলে তো মানে ঘটনা অন্য হয়ে যেত। আসলে এটা বলে যে মানুষ সেদিনকে রাত দখল করতে গেছিলেন তাদের সেন্টিমেন্টে আঘাত করা হয়েছে। আমি বিশ্বাস করি এটা ওনারা করেননি। আমি বিশ্বাস করি বিজেপির যে পিআর টিম তারা বুঝিয়েছে, তারাও একটা আবেগে পড়ে বলেছে। আমি এর পরিবর্তে কোনো কাউন্টার করব না। আমি খালি একটাই কথা বলতে চাই আপনাকে, আমরা প্রথমে ওই আন্দোলনের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু ভবিষ্যতে বিজেপি কি ওই পরিবারের পাশে থাকবে? সময় উত্তর দেবে। এটা মানুষ জানতে চাইছেন, বাম এবার অন্ধকার কাটিয়ে ফিরছে, কতটা প্রবলভাবে ফিরছে? পশ্চিমবাংলা যদি অন্ধকার কাটিয়ে আলোর দিকে আসতে চায় তাহলে বামও আলোর দিকেই আসবে। পশ্চিমবাংলার বুকে অন্ধকার জায়গাটাকে কাটিয়ে নিয়ে আস্তে 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 আমরা এগোচ্ছি, আলোর দিকে এগোচ্ছি। শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য, কম বয়সীদের চাকরির জন্য, নারী নিরাপত্তার জন্য, বাংলার গণপরিবহন, কৃষক, শ্রমিক তাদের অধিকারকে রক্ষা করবার জন্য।